কথা দিয়ে কথা দিয়ে কথা দিয়ে। নমস্কার, আপনারা শুনছেন বেঙ্গলি অডিও বুক সিরিজ, আর সঙ্গে আমি পল্লব। আজ আপনার জন্য শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের চরিত্রহীনের তৃতীয় পর্ব। উপেন্দ্র চিঠিখানি শেষ করিতে আরম্ভ করিয়াছিলেন। মুখ তুলিয়া হাসিয়া বলিলেন, আচ্ছা। তাহার পরক্ষণ হইতে দিবাকর কেবলই ভাবিতে লাগিল তাহার বিবাহের কথা। শচী কেমন, সে কি করে, কি ভাবে, কি পড়ে, তাহার সহিত বিবাহ হইলে কিরূপ ব্যবহার করিবে, এইসব। রাত্রে পড়াশোনায় অত্যন্ত ব্যাঘাত ঘটিতে লাগিল। আজ তাহার মন মাতাল হইয়া উঠিল। অথচ মাতাল যেমন তাহার কল্পনার আতিশয্যে স্পষ্ট করিয়া কিছুই ভাবিতে পারে না, তাহার মনও তেমনি সুস্পষ্ট কিছুই উপলব্ধি না করিতে পারিয়া আকাশ কুসুম গাঁথিয়া ফিরিতে লাগিল। কিছুতেই কাজ করিল না। পরীক্ষার ভয় চাবুকের মতো যতবার তাহাকে ফিরাইয়া আনিয়া পাঠে নিযুক্ত করিল, ততবারই সে উধাও হইয়া গিয়া আর একদিকে স্বপ্ন রচনার করিতে লাগিল। হঠাৎ একসময় সে নিজেই এই নূতন খেলায় মাতিয়া গেল। তাহার চোখের সম্মুখে অসংখ্য আলো, কানের কাছে অগণিত বাদ্য ও মনের মাঝখানে একটা বিবাহের বিরাট সমারোহ অবতীর্ণ হইয়া আসিল, এবং ইহারই কেন্দ্রস্থলে সে নিজেকে বর বেশে কল্পনা করিয়া রোমাঞ্চিত হইয়া উঠিল। তাহার পরে এ পর্যন্ত যত কিছু সে শুনিয়াছিল, যাহা কিছু সে দেখিয়াছিল, ছায়াবাজির মতো সমস্তই মনের মাঝখান দিয়া বিচিত্র বর্ণে অসম্ভব দ্রুত গতিতে ছুটিয়া চলিয়া গেল। কোথাও সে স্থির হইতে পারিল না, কিছুই ঠিকমতো হৃদয়ঙ্গম করিতে পারিল না। শুধু বিস্মিত পুলকে স্বপ্নাবিষ্টের মতো স্তব্ধ হইয়া বসিয়া রহিল। বিপিনের নিমন্ত্রণ রাখিয়া আসার পরদিন আকণ্ঠ পিপাসা লইয়া সতীশচন্দ্র যখন ঘুম ভাঙিয়া বিছানায় উঠিয়া বসিল, তখন বেলা 10টা। তাহার ঘর তখনও বন্ধ। আজ সকাল হইতেই মেঘমুক্ত আকাশে রৌদ্র অত্যন্ত প্রখর হইয়া ফুটিয়া উঠিয়াছিল। সেই খর উত্তাপে সমস্ত জানলা দরজা তাঁতিয়া উঠিয়া সেই রৌদ্র ঘরের ভেতরটা যে কিরূপ অসহ হইয়াছিল, তাহা এতক্ষণ সে নিজে টের না পাইলেও তাহার সর্বশরীর ইহার জবাবদিহি করিতেছিল। সমস্ত বিছানা ঘামে ভাসিয়া গিয়াছে, এবং সমস্ত অন্তরিন্দ্রিয় জলের অভাবে উন্মত্তের মতো হাহাকার করিতেছে। এমনই ধারা দেহ মন লইয়া সতীশচন্দ্র ভগবানের নূতন দিনের মধ্যে সচেতন হইয়া উঠিয়া বসিল, এবং বশত হইয়া শিয়রের জানলাটা খুলিয়া ফেলিতেই এক ঝলক রৌদ্র তাহার মুখের উপর, গায়ের উপর পড়িয়া যেন তাহাকে এক মুহূর্ত দগ্ধ করিয়া দিয়া গেল। সমস্ত রাত্রি মাতামাতি করিয়া বেলা 10টায় ঘুম ভাঙার গ্লানি মাতালেই জানে। এই গ্লানি পরিপাক করিয়া সতীশ বেহারি বিহারি করিয়া ডাকিতে লাগিল। বেহারি ছুটিয়া আসিয়া উপস্থিত হইল। সতীশ বলিল, শিগগির এক গ্লাস জল আনতরে। বিহারি প্রশ্ন করিল, তামাক দিতে হবে না? না, জল আন। চান করবেন না? এখন না, তুই জল আন। বিহারি তথাপি গেল না, কহিল, আন্নিকের ইঙ্গিতে সতীশ আগুন হইয়া ধমক দিয়া উঠিল, পাজি কোথাকার, তোর এত খোঁজ কেন? যা জল আন গে। ধমক খাইয়া বিহারি জল আনিতে নিচে নামিয়া গেল। রান্নাঘরের বারান্দায় বসিয়া সাবিত্রী সুপারি কুচাইতেছিল। স্মিত হাস্যে জিজ্ঞাসা করিল, সতীশবাবু তামাক দিতে বললেন? বিহারি মুখ ভার করিয়া কহিল, না, জল চাই। স্নান করলেন না? আহ্নিক করলেন না? জল কি হবে? বিহারি বিরক্ত হইয়া বলিল, আমি তার জানি কি? হুকুম হলো জল চাই, নিয়ে যাচ্ছি।
সাবিত্রী জাতি রাখিয়া উঠিয়া দাঁড়াইল, বলিল, আচ্ছা, আমি নিয়ে যাচ্ছি, তুমি খানিকটা বরফ কিনে আনোগে। বেহারি পয়সা লইয়া বরফ কিনিতে গেল। সাবিত্রী উপরে উঠিয়া গিয়া কহিল, যান, চান করে আসুন, আমি ততক্ষণ আহ্নিকের জায়গা করে রাখি। সতীশ মনে মনে অত্যন্ত বিরক্ত হইয়া বলিল, বেহারি কোথায়? সাবিত্রী হাসি চাপিয়া বলিল, সে বরফ কিনতে গেছে। বাবু, দোষ করে শাস্তি নেওয়া ভালো, তাতে প্রায়শ্চিত্ত হয়ে যায়। আপনি সন্ধে আহ্নিক না করে কোনোদিন কি জল খান যে আজ জলের জন্যে হাঙ্গামা করছেন? যান, দেরি করবেন না। সাবিত্রীর কাছে প্রতিবাদ নিষ্ফল বুঝিয়া সতীশ উঠিয়া পড়িল এবং তোয়ালের কাঁধে ফেলিয়া স্নান করিতে নামিয়া গেল। আহারান্তে সতীশ আরও একবার নিদ্রার আয়োজন করিতেই সাবিত্রী আসিয়া দ্বারের বাহিরে দাঁড়াইল। তাহাকে যেন দেখিতেই পাই নাই, এইভাবে সতীশ দেয়ালের দিকে মুখ ফিরাইয়া শুইয়া পড়িল। সাবিত্রী মনে মনে হাসিয়া বলিল, রাত্রের কথাগুলো বাবুর মনে আছে কিনা জানতে এলো। সতীশ জবাব দিল না। সাবিত্রী কহিল, তবে ঘুম ভাঙলে দয়া করে একবার ডেকে পাঠাবেন, সেগুলো একবার মনে করে দিয়ে যাব। বলিয়া কবাট বন্ধ করিয়া চলিয়া গেল। বিগত রাত্রির সমস্ত ঘটনা সতীশের মনে থাকা সম্ভবও নয়, ছিলও না। বিপিনবাবুর মজলিস হইতে কখন কেমন করিয়া আসিয়াছিল, কাহার সহিত আসিয়াছিল, আসিয়া কি করিয়াছিল, এই সমস্ত তাহার মনের মধ্যে এলোমেলো ও অস্পষ্ট হইয়াছিল। এই অস্পষ্টতাকে স্পষ্ট করিবার স্পৃহা যে তাহার একেবারেই ছিল না তাহা নহে, কিন্তু একটা অনির্দিষ্ট লজ্জার আশঙ্কা তাহাকে যেন কোনো মতেই পা বাড়াইতে দিতেছিল না। তাহার সান্ধ্য কীর্তিটাই মনে ছিল। এটাই এতক্ষণে তাহার মেঘাচ্ছন্ন স্মৃতির আকাশে শুকতারার মতো জ্বলিতেছিল। কিন্তু অধিকতর জ্যোতিষ্মান দুষ্ট গৃহ যে এই মেঘের আড়ালেই উদ্যত হইয়া আছে, সাবিত্রীর ইঙ্গিত সেই দিকে অঙ্গুলি সংকেত করিবা মাত্রই তাহার চোখের ঘুম মরুভূমির বাষ্পের মতো উড়িয়া গেল। গত সন্ধ্যায় হতবুদ্ধি হইয়া প্রদীপ নিভাইয়া ফেলার ফলটা যে শেষ পর্যন্ত কিরূপ দাঁড়াইবে সে সম্বন্ধে তাহার মনে যথেষ্ট উৎকণ্ঠা ছিল, কিন্তু তথাপি তাহার মধ্যে সত্যকার দোষ কিছুই ছিল না বলিয়া তাহাকে দুর্ভাগ্য বলিয়া সে একরকম করিয়া সান্ত্বনা লাভ করিতেছিল, এবং দোষ না করার মধ্যে যে একটা সত্যকার জোর প্রচ্ছন্ন হইয়া থাকে, সেই জোর তাহার অজ্ঞাত সারেও তাহাকে আশ্রয় দিতেছিল। কিন্তু সাবিত্রী এখন যাহা বলিয়া গেল, যে অন্ধকারের মধ্যে পথ নির্দেশ করিয়া গেল, তাহার মধ্যে প্রবেশ করিবার সাহস তাহার কোথায়? তাহার মাতাল হইবার অভিজ্ঞতা ছিল বটে, কিন্তু অচেতন হইয়া পড়িবার অভিজ্ঞতা সে কোথায় পাইবে? সে কেমন করিয়া আন্দাজ করিবে সে কি করিয়াছিল না করিয়াছিল? কত মাতালকে কত কাণ্ড করিতে সে তো নিজে চোখেই দেখিয়াছে। এখন নিজের বেলা কোন কাজটাকে সে কি সাহসে অসম্ভব বলে দূরে সরাইবে দিবে? তাই এই অসম্ভব সম্ভবের সমস্যা তাহার যতই জটিল হইয়া উঠিতে লাগিল, পীড়িত চিত্ত তাহার ততই পুনর্বার তাহার মাথার মধ্যে আগুন জ্বলিয়া উঠিল, এবং আরও একবার উঠিয়া বসিয়া জীবনে মদ স্পর্শ না করিবার প্রতিজ্ঞা আবার একবার উচ্চারণ করিয়া সে প্রায়শ্চিত্ত করিল। জানালা খুলিয়া দিয়া সতীশ ডাকিল, বেহারি। বেহারি রাখালবাবুর বিছানা রোদে দিতেছিল। ডাক শুনিয়া কাছে আসিয়া দাঁড়াইল। সতীশ বলিল, আচ্ছা, যা করছিস কর, সাবিত্রীকে এক গ্লাস জল আনতে বলে দে। বেহারি বলিল, আমি আনছি বাবু, তিনি এখন আহ্নিক করছে। সতীশ আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, আহ্নিক করছে কি রে? আগে তিনি তো রোজ করে, একাদশীর দিনে এক ফোঁটাও জল খায় না। আমরা কত বলি বাবু, কিন্তু তিনি মাছও খায় না, রাতেরও খায় না। তিনি ভদ্রলোক কিনা তাই। সতীশ অধিকতর আশ্চর্য হইয়া বলিল, ভদ্রলোক কি রে? হ্যাঁ বাবু, ভদ্রলোক বলিয়া বেহারি
জল আনিতে যাইতেছিল। সতীশ ডাকিয়া বলিল, সাবিত্রী রাতে যদি ভাত খায় না তবে কি খায়? কি আর খাবে বাবু, থাকলে কোনোদিন একটু জল টল খায়, না থাকলে কিছুই খায় না। বাসার আর কেউ জানে? বেহারি বলিল, ঠাকুর মশাই জানে, আমি জানি, আর কেউ জানে না, তিনি বলতে মানা করে দিচ্ছে। সতীশ বলিল, আচ্ছা তুই জলান। বেহারি 2-1 পা যাইতেই সতীশ পুনর্বার ডাকিল, আচ্ছা বেহারি, আগে ভদ্রলোক তুই জানলি কেমন করে? জানি বই কি বাবু, ভদ্রলোকের মেয়ে শুধু অদেষ্টে ফেরে। আচ্ছা আচ্ছা তুই যা, জলান। বেহারি চলিয়া গেলে সতীশ বিছানার উপর উপুর হইয়া শুইয়া পড়িল। সাবিত্রীকে সাধারণ দাসীর সহিত এক করিয়া দেখিতে কোথায় যে তাহার একটা ব্যথা বাজিত, কেন যে মন তাহার হীনতা ও গুপ্ত লাঞ্ছনার চাপে নিঃশব্দে মাথার হেট করিতেও, তাহা সে কিছুতে ধরিতে পারিতেছিল না। আজ বেহারির মুখের এতটুকু পরিচয়েই শুধু আনন্দিত বিস্ময়ে নয়, তাহার সমস্ত মন যেন কোনো অপরিচিত ক্লেদাক্ত বাহু পেশ হইতে অকস্মাৎ মুক্তি পাইয়া পবিত্র হইয়া বাঁচিল। সে বেহারির কথাটাকে সম্পূর্ণ সত্য বলিয়া গ্রহণ করিতে এক মুহূর্ত দ্বিধা করিল না। জল আনিতে বিলম্ব হইতে লাগিল। কোনো কারণে দেরি হইতেছে মনে করিয়া সে খানিকক্ষণ চুপ করিয়া রহিল। তবু বেহারির দেখা নাই। পিপাসায় তাহার ক্লেশ বোধ হইতে লাগিল। সে আরও একবার বেহারিকে ডাকিবে মনে করিয়া উঠিয়া বসিয়াই দেখিল জলের গ্লাস হাতে লইয়া সাবিত্রী আসিতেছে। আজ সে নতুন চক্ষে দেখিল এবং সেই পলকে দৃষ্টিপাতেই তাহার হৃদয়ের অন্ধ্র রন্ধ্র করুণায় ও শ্রদ্ধায় পরিপূর্ণ হইয়া উঠিল। যে কথা অন্য কোনো সময়ে তাহার মুখে বাধিত, এখন বাধিল না। সে হাত হইতে জলের গ্লাস লইয়া সমস্তটুকু নিঃশেষে পান করিয়া খালি গ্লাস নিচে রাখিয়া দিয়া বলিল, অনেক কথা আছে। সাবিত্রী মৌন মুখে চাহিয়া রহিল। সতীশ বলিল, প্রথম দফায় আমাকে মাফ করতে হবে। সাবিত্রী শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করিল, দ্বিতীয় দফায়? কাল কখন কি করে এসেছিলাম বলতে হবে। সাবিত্রী উত্তর দিল, শেষ রাত্রে গাড়ি করে। তারপরে? রাস্তার উপরেই শোবার ব্যবস্থা করছিলেন, ভালো করিনি। তারপর তুলে আনলে কে? আমি। আর কে ছিল? অত বড় জড় পদার্থটাকে ওপরে তোলা হলো কি প্রকার? সাবিত্রী হাসিয়া বলিল, আপনার ভয় নেই, বাসায় কেউ কিছুই জানে না। সতীশ নিঃশ্বাস ফেলিয়া বলিল, বাঁচলাম, কিন্তু তোমার সঙ্গে কোনো রকমের দুর্ব্যবহার করিনি তো? না না। সতীশ অতিশয় প্রফুল্ল হইয়া বলিল, তবে কি কথা মনে করে দিতে চাচ্ছিলে? আপনার শপথ, আপনি দিব্যি করেছেন আর কোনোদিন মদ খাবেন না। হঠাৎ দিব্যি করতে গেলাম কেন? এরকম দুর্বুদ্ধি তো আমার হবার কথা নয়। বোধ করি আমার কথাই হয়েছিল। সতীশ কণ্ঠস্বর নত করিয়া বলিল, আমার মনে পড়েছে সাবিত্রী, তোমাকে ছুঁয়ে শপথ করেছি না? সাবিত্রী নিস্তব্ধ হইয়া রহিল। সতীশ বলিল, তাই হবে, কিন্তু কাল সন্ধ্যার কথাটা তোমার মনে আছে তো? এবার সাবিত্রী হাসিয়া ফিরিল। ঘাড় নাড়িয়া সাবিত্রী বলিল, আছে, লোকে শুনতে পাবে বোধহয়, তার উপায় হবে কি? সাবিত্রী সহসা গম্ভীর হইয়া বলিল, হবে আবার কি, অন্য কোনো বাসায় না হয় বাড়ি চলে যান। তুমি? সাবিত্রীর মুখে কোনরূপ উদ্বেগ প্রকাশ পাইল না। শান্ত সহজভাবে বলিল, আমি ভাবিনে। এ বাসার বাবুরা রাখেন ভালোই, না রাখেন আর কোথাও কাজের চেষ্টা করে চলে যাব। যেখানে খাটবো সেইখানেই দুটি খেতে পাবো। আর কোনো কথা আছে?
সতীশের সমস্ত মন যেন পর্বতের শিখর হইতে গড়াইয়া পাদমূলে পড়িয়া একেবারে চূর্ণ বিচূর্ণ হইয়া গেল। তাহার এখানে থাকা না থাকায় সাবিত্রীর কিছু আসে যায় না, এ সম্বন্ধে সে একেবারেই উদাসীন। সে ঘাড় নাড়িয়া জানাইল আর তাহার কোনো কথা বলিবার নাই, কারণ সাবিত্রীর এই নিঃশঙ্ক সংক্ষিপ্ত জবাবের পরে আর কোনো প্রশ্নই তাহার মুখে আসিল না। অথচ কত কথাই না তাহার বলিবার ছিল। সাবিত্রী খালি গ্লাসটা তুলিয়া লইয়া চলিয়া গেল। সতীশ চুপ করিয়া বসিয়া রহিল। হায় রে মানুষের মন, এ যে কিসে ভাঙে কিসে গড়ে তাহার কোনো তত্ত্বই খুঁজিয়া পাওয়া যায় না। এ যে কতটুকু আঘাতে একেবারে মাটিতে লুটাইয়া পড়ে, আবার কত প্রচণ্ড আঘাতও হাসি মুখে সহ্য করে তাহার কোনো হিসাবেই পাওয়া যায় না। অথচ এই মন লইয়া মানুষের অহংকারের অবধি নাই, যাহাকে আয়ত্ত করা যায় না, যাহাকে চিনিতে পর্যন্ত পারা যায় না, কেমন করিয়া আমার বলিয়া তাহার মন জোগানো যায়? কেমন করিয়াই বা তাহাকে লইয়া নিরুদ বেগে ঘর করা চলে? সাবিত্রী অনেকক্ষণ চলিয়া গেলেও সতীশ তেমনি ভাবে বসিয়া রহিল। তাহার অন্তরটা ঠিক দুঃখে কষ্টে নয়, কি এক রকমের জ্বালায় যেন জ্বলিয়া জ্বলিয়া উঠিতে লাগিল। যাহাকে ভালোবাসি সে যদি ভালো না বাসে, এমনকি ঘৃণাও করে, তাও বোধ করি সহ্য হয়, কিন্তু যাহার ভালোবাসা পাইয়াছি বলিয়া বিশ্বাস করিয়াছি, সেইখানে ভুল ভাঙিয়া যাওয়াটা এই সবচেয়ে নিদারুণ। পূর্বেরটা ব্যথাই দেয়, কিন্তু শেষেরটা ব্যথাও দেয়, অপমানও করে। আবার এ ব্যথার প্রতিকার নাই, এ অপমানের নালিশ নাই। যাহার ভালোবাসিবার কথা নহে সে ভালোবাসে না, ইহাতে কাহারও কি বলিবার থাকে? তাই এই না থাকাটাতেই লাঞ্ছনা এত বেশি বাজে। বেদনার হেতু খুঁজিয়া মিলে না বলিয়া এই ব্যথা এমন অসহ্য হইয়া পড়ে। যা হোক, সাবিত্রীর এই নিশ্চিন্ত ও সরল কর্তব্য নির্ধারণ শুধু তাহার একলার হৃদয়ের মানচিত্রটাই উদ্ঘাটিত করিল না, তাহা সতীশের নিজের হৃদয়ের ছবিটাও বাহিরের আলোকে টানিয়া আনিয়া ফেলিল। এই দুখানি মানচিত্রকে পাশাপাশি রাখিয়া সে স্তম্ভিত হইয়া রহিল। সে নিশ্চিত জানিয়াছিল সাবিত্রী ভালোবাসে, সে বাসে না। এখন দেখিল ঠিক বিপরীত, সেই বাসে, সাবিত্রী বাসে না। এই ঘৃণিত কথাটা স্বীকার করিতে শুধু লজ্জাতেই তাহার মাথা কাটা গেল না, নিজের মনের এই নীচ প্রবৃত্তিতেই তাহার নিজের উপরে ঘৃণা জন্মিয়া গেল। তাহার গত রাত্রির কাজগুলা লজ্জাকর সন্দেহ নাই। তাহার জীবনে এমন অনেক রাত্রির অনেক লজ্জা জমা হইয়া আছে সত্য, কিন্তু এই ইতরতার তুলনায় সে সমস্তই একেবারে অকিঞ্চিৎকর হইয়া গেল। বাহিরে যে বেলা পড়িয়া আসিতেছিল, ঘরের মধ্যে সতীশের হুঁশ ছিল না। সহসা বাসায় প্রত্যাগত কেরানিদের শব্দ সারায় সে চকিত হইয়া জানালার বাহিরে উঁকি মারিয়াই বিছানা ছাড়িয়া উঠিয়া পড়িল এবং তৎক্ষণাৎ একটা পিরান গায়ে দিয়া চাদর কাঁধে ফেলিয়া অলঙ্কিত নিঃশব্দে বাহির হইয়া গেল। এখনই হাত মুখ ধুইবার প্রস্তাব লইয়া সাবিত্রী আসিয়া পড়িবে এবং খাবার জন্য জিদ করিতে থাকিবে। আজ তাহার কিছুমাত্র ক্ষুধা ছিল না, কিন্তু সাবিত্রী সে কথা কোনো মতে বিশ্বাস করিবে না। অনুরোধ করিবে, পীড়াপিড়ি করিবে, হয়তোবা শেষে রাগ করিয়া চলিয়া যাইবে। এই সমস্ত মৌখিক স্নেহের বাগবিতণ্ডা হইতে তাহার জীবনে আজ এই প্রথম সে নিজেকে অকৃত্রিম ঘৃণার সহিত দূরে সরাইয়া লইয়া গেল। পথে ঘুরিতে ঘুরিতে সন্ধ্যার প্রাক্কালে দর্জিপাড়ার একটা গলির মোড়ে হঠাৎ পিছনে পরিচিত কণ্ঠে ডাক শুনিতে পাইল, ছোটবাবু না? সতীশ ফিরিয়া দাঁড়াইল, বলিল, হ্যাঁ, মোক্ষদা নাকি? মোক্ষদা বহুদিন পূর্বে তাহাদের পশ্চিমের বাড়িতে দাসীর কাজ করিত। ছুটি লইয়া কলিকাতায় আসিয়া আর ফিরিতে পারে নাই।
বলিল, হ্যাঁ বাবু, আমি। ছোটবাবু, আমার একখান চিঠি পড়ে দেবেন? সতীশ হাসি মুখে বলিল, এত বড় শহরে একখানি চিঠি পড়িয়ে নেবার আর কি লোক পেলে না ঝি? কই, চিঠি কোথায়? ঝি বলিল, চিঠিখানি আমার ঘরে আছে বাবু। সাহস করে অচেনা লোককে দিয়ে পড়াতে পারিনি, পাছে আর কিছু বা থাকে। তবে আমাদের বাড়িতেই একটি মেয়ে আছে, সে লিখতে পড়তে জানে, কিন্তু তাকেও আজ দুদিন ধরে পাচ্ছি নে। এত রাত্রির করে বাড়ি ফেরে যে তখন আর সময় হয় না। সতীশ জিজ্ঞাসা করিল, বাড়ি তোমার কত দূরে? ঝি বলিল, এখান থেকে একটু দূর পরে বই কি, বড় রাস্তার ওধারে একটা গলির মধ্যে। বাবু, যদি আপনার ঠিকানাটা বলে দেন তাহলে কাউকে সঙ্গে নিয়ে আমি না হয় কালই যাই, চিঠিটা পড়িয়ে আনি। আচ্ছা, বলিয়া সতীশ তাহার শোভাবাজারের ঠিকানাটা বলিয়া দিল এবং কোথা দিয়া কেমন করিয়া যাইতে হয় বুঝাইয়া বলিতে বলিতে পথ চলিতে লাগিল। কতক্ষণ আসার পরে ঝি এক জায়গায় হঠাৎ দাঁড়াইয়া পড়িল, বলিল, বলতে সাহস পাইনে বাবু, যদি একবার পায়ের ধুলা দেন। ঘর আমার এখান থেকে আর বেশি দূর নয়। সতীশ ক্ষণকাল কি ভাবিয়া বলিল, আচ্ছা চল। তাহার আজ বাসায় ফিরিতে একেবারে ইচ্ছা ছিল না। পথে পথে ঘুরিয়া রাত্রি অধিক হইলে সাবিত্রী ঘরে চলিয়া গেলে বাসায় ফিরিবে, এই সংকল্প করিয়াই সে বাহির হইয়াছিল। তাই সহজেই সম্মতি দিয়া গোটা 2 গলি পার হইয়া তাহারা একটা মেটে দোতলা বাড়ির সম্মুখে আসিয়া দাঁড়াইল। একটু দাঁড়ান বলিয়া মোক্ষদা ভিতরে প্রবেশ করিল এবং অনতি বিলম্বে একটা কেরোসিনের ডিবা হাতে লইয়া ফিরিয়া আসিয়া পথ দেখাইয়া উপরে লইয়া গেল। ওধারের কোণের ঘরে একটি ছোট টুলের উপর পিতলের পিল সুজে প্রদীপ জ্বলিতেছিল। সেই ঘরখানি দেখাইয়া দিয়া সবিনয়ে বলিল, একটু বসুন, আমি তাবাক সেজে আনি। ঘরের মধ্যে প্রবেশ করিয়া এই ছোট ঘরটির পরিচ্ছন্নতা দেখিয়া সতীশ আরাম বোধ করিল। একধারে একটা ছোট জলচৌকির উপর মাজা ঘষা কতকগুলি পিতল কাঁসার বাসন ঝকঝক করিতেছে এবং তাহারই পাশে একটি ছোট আলনাতে কয়েকটি কাপড় গোছানো রয়ে আছে। দেয়ালে ব্র্যাকেটের উপর একটি টাইম পিস ঘড়িতে 8টা বাজিয়া গেল। সতীশ চৌকাঠের ভিতরে জুতা খুলিয়া রাখিয়া তক্তপোষে পাতা সাদা ধবধবে বিছানাটির উপর দিয়া বসিল এবং ঘরের অন্যান্য আসবাবগুলির মনে মনে পরীক্ষাও লইতে লাগিল। প্রথমে নজর পড়িয়া গেল একটি ছোট শেলফের উপরে কতগুলি বই সাজানো ছিল। সতীশ উঠিয়া গিয়া একখানা সংগ্রহ করিয়া আনিল এবং প্রথম পাতা উল্টাতেই দেখিতে পাইল ইংরেজি অক্ষরে ভুবনচন্দ্র মুখোপাধ্যায় নাম লেখা। সে বইখানি রাখিয়া দিয়া আরও 3-4খানা বই খুলিয়া ওই একই নাম দেখিয়া বইগুলি যথাস্থানে রাখিয়া দিয়া ফিরিয়া আসিয়া বসিল। মোক্ষদা বাঁধা হুকার তামাক সাজিয়া আনিল। সতীশ হুকো হাতে লইয়া বলিল, ঝির ঘরটি তো চমৎকার পরিষ্কার পরিচ্ছন্ন, উঠতে ইচ্ছা করছে না। মোক্ষদা একটুখানি হাসিয়া বলিল, উঠবেন কেন বাবু, বসুন। এই ঘরটি কিন্তু আমার নয়, এটি আরও একটি মেয়ের। সতীশ প্রশ্ন করিল, তিনি কোথায়? মোক্ষদা বলিল, সে এক বাবুদের বাসায় কাজ করে, আসতে প্রায়ই রাত হয়ে যায়, তাই ঘরের চাবি আমার কাছে থাকে, আমাকে মাসি বলে ডাকে। সতীশ বলিল, তা ডাকু, কিন্তু ভুবনবাবুটি আসবেন কখন? ঝি বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, ভুবনবাবু আবার কে? ভুবনচন্দ্র মুখুজ্জে, চেনো না? অকস্মাৎ ঝি ভ্রু প্রসারিত করিল, ও, আমাদের মুখুজ্জে মশাই? না না, তাকে আর আসতে হবে না। কেন, মারা গেছেন নাকি? মোক্ষদা 2 চক্ষু দৃপ্ত করিয়া বলিল, না, মারা যাননি, কিন্তু গেলেই ছিল ভালো।
তিনি বামুন মানুষ, বর্ণের গুরু, আমাদের মাথার মণি, নারায়ণ তুল্য। তাকে অভক্তি করছি নে, তার চরণে ধুলো নিচ্ছে, কিন্তু কোনোদিন দেখা পেলে 3টি ঝ্যাঁটা মুখে গুণে মারব, তবে আমার নাম মোক্ষদা। সতীশ হাসিয়া উঠিল, বলিল, রাগের মাথায় বামুন মানুষকে যেন অভক্তি করে মেরে বসো না, বেশ ভক্তি করে গুণে গুণে মেরো, তাতে পাপ হবে না। কিন্তু তিনি লোকটি কে? মোক্ষদা উদ্ভূতভাবে বলিয়া উঠিল, লোকটির পরিচয় আর কি দেব বাবু, তিনি মানুষ নয়, চামার। এই মেয়েটিকে যে পথে বসিয়ে গেলি বাপু, এ কি তোর আপনার লোকের কাজ হল? ছি ছি, গলায় দেবার দড়ি জুটল না? সতীশ অত্যন্ত কৌতূহলী হইয়া প্রশ্ন করিল, কে তিনি, কি করেছেন তিনি? হঠাৎ দ্বারের বাহির হইতে জবাব আসিল, লোকটিকে আপনি চেনেন না? কি হবে আপনার তার কথা শুনে? সতীশ চমকিয়া উঠিল। মোক্ষদা মুখ ফিরাইয়া কহিল, সাবি নাকি? কখন এলি তুই? সাবিত্রী ঘরে ঢুকিয়া বলিল, এইমাত্র আসছি। বাবুটিকে কোথায় পেলে মাসি? মোক্ষদা কহিল, ইনিই আমাদের ছোটবাবু সাবিত্রী। আজ 2 দিন হল বৌমার কাছ থেকে একখানি চিঠি পেয়েছি, তা পড়াতে পাইনি, তাই বললুম বাবু যদি দয়া করে পায়ের ধুলো দেন। সাবিত্রী বলিল, তবে পায়ের ধুলো তোমার ঘরে না দিয়ে আমার ঘরে কেন? মোক্ষদা ক্ষুণ্ণ হইয়া বলিল, তা রাগ করিস কেন সাবি? আমার ঘরে তো ভদ্রলোকের বসানো যায় না, তাই তোর ঘরে বসিয়েছি। কত বড় দরের লোক এরা, কথায় আহ্লাদ করবি না রাগ করছিস? সাবিত্রী হাসিয়া বলিল, রাগ করব কেন মাসি? রাগ নয়, কিন্তু অমনি অমনি পায়ের ধুলো নিলে যে পাপ হয়, কিছু জলযোগ করানো উচিত। হ্যাঁ বামন ঠাকুর, আপনার খিদে পেয়েছে কি? সতীশ অত্যন্ত সংকুচিত হইয়া বসিয়াছিল, ঘাড় নাড়িয়া বলিল, না। সাবিত্রীর অভদ্র প্রশ্নে বিরক্ত হইয়া মোক্ষদা বলিয়া উঠিল, এ তোর কিরকম কথা ছিরি সাবিত্রী? ভদ্রলোকের সঙ্গে কি এরকম করে কেউ কথা কইতে হয়? সাবিত্রী জোর করিয়া হাসি চাপিয়া বলিল, ও আর মন্দ কথা কি মাসি? আচ্ছা, ওর খিদের কথা না হয় আর জিজ্ঞাসা করব না, তুমি কিন্তু দোকান থেকে কিছু খাবার কিনে আনো, আমি ততক্ষণ জায়গা করে রাখি। মোক্ষদা অস্ফুটে বাকিতে বাকিতে দ্রুত পদে চলিয়া গেলে সাবিত্রী কহিল, কাল রাত থেকেই তো এরকম উপোস চলছে। বিকেলবেলা যে কেমন করে পালিয়ে এলেন তাও টের পেলুম না। এখন উঠুন, সন্ধে আহ্নিক করে কিছু খান। এই আলনার উপরে কাঁচা কাপড় আছে, পরে আমার সঙ্গে আসুন। না না, দেরি নয়, উঠুন। সতীশ মাথা নাড়িয়া বলিল, আমার খিদে নেই। সাবিত্রী বলিল, না থাকলেও খেতে হবে। তার প্রথম কারণ খিদে নেই, এই কথা বিশ্বাস করলুম না। দ্বিতীয় কারণ, সতীশ মুখের ভাব অত্যন্ত শক্ত করিয়া বলিল, দ্বিতীয় কারণটা মিছে কথা, ওই প্রথমই সব। সমস্ত বিষয়েই তোমার জিদ আর জবরদস্তি, এই জিদের সঙ্গে কারো পারবার জো নেই। সাবিত্রী মুখ তুলিয়া একটুখানি হাসিয়া বলিল, তবে মিথ্যে চেষ্টা করা কেন? সতীশ আরও গম্ভীর হইয়া বলিল, তা নয় সাবিত্রী, আজ আমার চেষ্টা কোনো মতেই মিথ্যা হবে না। হয় তোমার দ্বিতীয় কারণ বলো, না হয় সত্যি বলছি তোমাকে, আমি কোনো মতে এখানে কিছু খাবো না। সতীশের গোঁ দেখিয়া সাবিত্রী নিঃশব্দে হাসিতে লাগিল। কিছুক্ষণ পরে আস্তে আস্তে বলিল, আমি ভাবছি আজ আপনি এলেন কেন? আজ আমার জন্মদিন, তাই নিজে এসে যখন দাসীর ঘরে পায়ের ধুলো দিয়েছেন তখন শুধু শুধু আপনাকে ছেড়ে দিতে পারিনে। পারিনে বলিয়াই সাবিত্রী হঠাৎ থামিয়া গেল বটে, কিন্তু তাহার অত্যন্ত গোপন ব্যথাটা তাহারই কণ্ঠস্বরের মুক্ত পথ ধরিয়া অমনি অকস্মাৎ সতীশের সমক্ষে আসিয়া দাঁড়াইল যে কয়েক মুহূর্তের জন্য সতীশের সমস্ত বোধ শক্তি অসার হইয়া গেল। বুদ্ধিমতী সাবিত্রী ইহা চোখের নিমিষে অনুভব করিয়া
তাহার সমস্ত কথাটাকে সহজ পরিহাসে পরিণত করিয়া হাসিয়া বলিল, ভগবান আজ আপনাকে আমার অতিথি করে পাঠিয়েছেন, সুতরাং খেতেও হবে, দক্ষিণাও নিতে হবে। আজ নিতান্তই যাত্রা মারা গেল দেখছি। এতক্ষণে সতীশের সহজ শক্তি ফিরিয়া আসিল। জিজ্ঞাসা করিল, সত্যি কি আজ তোমার জন্মদিন? সাবিত্রী বলিল, সত্যি। সতীশ বলিল, তবে এমন দিনে যদি এসেই পড়েছি তো দোকানের কতকগুলো বাসি মিঠাই মন্ডা খেয়ে পেট ভরাবো না। তাছাড়া সব তো আমি কোনোদিনই খাইনি। সাবিত্রীও তাহা জানিত। মনে মনে লজ্জিত হইয়া বলিল, কিন্তু আজ যে রাত হয়ে গেছে। সতীশ বলিল, হলোই বা রাত, আজ বাসায় ফিরে গিয়ে তো বকুনি খেতে হবে না যে রাতকে আজ ভয় করতে হবে। যাই বলো তুমি, কোনো মতেই আমি ওসব খাবো না। তোমার সঙ্গে পারবার জো নেই বলিয়াই সাবিত্রী হাসিয়া উঠিয়া গেল। সতীশ বসিয়াছিল, শুইয়া পড়িল। এই ক্ষুদ্র কুটির এবং নির্মল শুভ্র শয্যা ছাড়িয়া যাইতে কোনো মতেই তাহার মন উঠিতেছিল না, অথচ আত্মসম্ভ্রম অক্ষুণ্ণ রাখিয়া বসিয়া থাকিবারও কোনো সদুপায় ছিল না। এখন এই খাবার তৈরির বিলম্বের সম্ভাবনা তাহাকে যেন একটা আসন্ন কর্তব্যের কঠিন দায় হইতে অব্যাহতি দিয়া গেল। সে পাশবালিশটা জোর করিয়া জড়াইয়া ধরিয়া দেয়ালের দিকে মুখ করিয়া চুপ করিয়া পড়িয়া রহিল। চলিয়া যাইবার সময় সাবিত্রী বাহির হইতে শিকল তুলিয়া দিয়া গিয়াছিল। ইহাও যেমন সে টের পাইয়াছিল, তাহার তুমি সম্ভাষণও সে তেমনি লক্ষ্য করিয়াছিল। নির্জন ঘরের মধ্যে এই নবলব্ধ তথ্য দুটি জাদুকর ও তাহার মায়াকাঠির মতো তাহার মনের মধ্যে অপূর্ব ইন্দ্রজাল সৃষ্টি করিয়া চলিতে লাগিল। আজ এই দুপুরবেলা যে সমস্ত ভালোবাসার আবর্জনা তাহার মনের ভিতর হইতে ভাটার টানে বাহিরের দিকে ভাসিয়া গিয়াছিল, জোয়ারের উল্টা স্রোতে আবার তাহা একে একে ফিরিয়া আসিয়া দেখা দিতে লাগিল। এমনি করিয়া নিজেকে লইয়া খেলা করিতে করিতে একসময় বোধ করি সে একটু ঘুমাইয়া পড়িয়াছিল। হঠাৎ দ্বার খোলার শব্দে জাগিয়া উঠিয়া পাশ ফিরিয়া দেখিল সাবিত্রী মোক্ষদাকে লইয়া ঘরে ঢুকিতেছে। মোক্ষদা চিঠিখানি সতীশের হাতে দিয়া বলিল, দেখুন তো বাবু, বৌমা কি লিখেছে। সতী সমস্তটা পড়িয়া লইয়া বলিল, তাদের ফিরতে এখনো মাস দুই দেরি আছে। মোক্ষদা জিজ্ঞাসা করিল, আর কোনো কথা নেই? সতীশ চিঠিখানি ফিরাইয়া দিয়া বলিল, না, আর বিশেষ কিছু নেই। আমার মাইনের কথাটা বাবু? না, সে কথা নেই। টাকার কথা না শুনিয়াই মোক্ষদা মনে মনে অত্যন্ত বিরক্ত হইয়া চিঠির জন্য হাত বাড়াইয়া বলিল, তা থাকবে কেন? থাকবে যত সব বাজে কথা। দিন চিঠি। কাল সাবিত্রী আমাকে একখানা জবাব লিখে দিস তো। হালা, বাবুর খাবার দিবি কখন? রাত কি হয়নি? সাবিত্রী বলিল, বামুন ঠাকুর সন্ধে আহ্নিক করবে না, এমনি খাবে। মোক্ষদা বিরক্ত হইয়াছিল, আরও বিরক্ত হইয়া বলিল, শোনো কথা একবার, এ কি তোর পুরুত ঠাকুর না ভট্টাচার্য মশাই যে পুজো আহ্নিক করতে যাবে? সতীশ হাসিয়া বলিল, ও কি ঝি, সব ভুলে গেলে? আমি তো চিরকালই সন্ধে আহ্নিক করি। মোক্ষদার বোধ করি হঠাৎ মনে পড়িয়া গেল। অপ্রতিভ হইয়া বলিল, ও মা, তাই তো। সাবিত্রীর দিকে ফিরিয়া বলিল, দে মা, শিগগির বাবুর একটা জায়গা করে দে। তোর ঘরে তো সমস্তই ঠিক আছে, দে মা দে, আর দেরি করিস নে। বলিতে বলিতে মোক্ষদা স্থানান্তরে চলিয়া গেল। ঘণ্টাখানেক পরে সতীশের আহারের সময় ঘরে কেহ উপস্থিত নাই। অন্ধকার বারান্দা হইতে মোক্ষদা ইহা লক্ষ্য করিয়া একেবারে জ্বলিয়া উঠিল। রান্নাঘরে আসিয়া দেখিল সাবিত্রী চুপ করিয়া বসিয়া আছে। রুষ্টস্বরে বলিল, ও তোর কিরকম আক্কেল সাবিত্রী? এ কি কাঙালি ভোজন হচ্ছে যে যা হোক দুটো ফেলে দিয়ে ঠান্ডা হয়ে বসে আছিস? সাবিত্রী কি ভাবিতেছিল, চমকিয়া বলিল,
দরকার হলে উনি চেয়ে নেবেন। এমন বুদ্ধি না হলে আর দাসীবৃত্তি করতে যাস? কোথায় তুই নিজে দাসী চাকর রাখবি না? সাবিত্রী হাসিয়া বলিল, নিজেই দাসী হয়ে আছে, তাতেই বা দোষ কি মাসি? খেটে খেতে লজ্জা নেই। মোক্ষদা রাগিয়া বলিল, কে বললে নেই? আমার মতো বয়সে না থাকতে পারে, কিন্তু তোর বয়সে আছে। তা থাক না থাক, বাবুকে যখন খেতে বলছিস তখন বসে থেকে খাওয়া গে যা। মানুষের কপাল ফিরে যেতে বেশি দেরি লাগে না। সাবিত্রী চলিতে উদ্যত হইয়া থমকিয়া দাঁড়াইয়া বলিল, কি বকছ মাসি, উনি শুনতে পাবেন যে। মোক্ষদা তৎক্ষণাৎ স্বর নত করিয়া বলিল, না না, শুনতে পাবে কেন? আর একটা কথা তোকে বলে রাখি বাছা, ভগবান কপালের মাঝখানে যে দুটো চোখ দিয়েছেন সে দুটো একটু খোলা রাখিস। ঘড়ির চেন, হীরের আংটি না থাকলেই মানুষকে ছোট মনে করিস নে। আচ্ছা, বলিয়া সাবিত্রী হাসিয়া চলিয়া যাইতেছিল। মোক্ষদা আবার পিছন হইতে ডাকিয়া বলিল, ওরে শোন সাবিত্রী। সাবিত্রী ফিরিয়া দাঁড়াইয়া বলিল, কি? আয় দেখি একবার আমার ঘরে, একখানা ঢাকাই কাপড় বের করে দি, পরে যা। সাবিত্রী হাসি চাপিয়া বলিল, তুমি বার করো গে মাসি, আমি এখনই আসছি। সতীশের খাওয়া প্রায় শেষ হইয়া আসিয়াছিল। সাবিত্রী ঘরে ঢুকিয়া বলিল, চোখ বুজে খাচ্ছ নাকি? সতীশ মুখ তুলিয়া বলিল, না, কিন্তু চোখ দুটি তো ঘুমে ঢলে আসছে দেখছে। বাস্তবিকই তাহার অত্যন্ত ঘুম পাইতেছিল। গত রাত্রির উচ্ছৃঙ্খল অত্যাচার আজ অসময়েই তাহার চোখের পাতা দুটিকে ভারী করিয়া আনিতেছিল। সে সলজ্জ হাস্যে কবুল করিয়া বলিল, হ্যাঁ, ভারী ঘুম পাচ্ছে। সাবিত্রী জিজ্ঞাসা করিল, আর কিছু চাই কি? সতীশ তাড়াতাড়ি বলিয়া উঠিল, কিছু না, কিছু না, আমার খাওয়া হয়ে গেছে। বাহিরে পায়ের শব্দে সাবিত্রী টের পাইল মোক্ষদা আসিয়া দাঁড়াইয়াছে। বলিল, বাবু, আমাকে একখানি ঢাকাই শাড়ি কিনে দিতে হবে। সে কোনোদিনই কিছু চাহে না, সুতরাং এ কথা তাৎপর্য বুঝিতে না পারিয়া সতীশ আশ্চর্য হইয়া গেল। সে মোক্ষদার আগমন টের পায় নাই। মুখ তুলিয়া সবিস্ময়ে বলিল, সত্যি চাই? সত্যি বই কি। পড়বে কখন? আজ পড়বার সময় নেই বলে কোনোদিনও সময় হবে না, এমন কি কোনো কথা আছে? তাছাড়া আরেকটি কথা, আমি খেটে খাই বলে মাসি দুঃখ করছিলেন, তাই মনে করছি আর খেটে খাবো না, এখন থেকে বসে বসে খাবো। সতীশ হাসিয়া বলিল, বেশ তো, শুধু বেশ হলেই তো হবে না, ওই সঙ্গে একটি দাসী না হলেও আর মান থাকছে না, তাও আপনাকে রেখে দিতে হবে। আপনাকেই। মোক্ষদা কাঁচা লোক নহে, সে এক মুহূর্তে সমস্তটা বুঝিয়া বলইয়া ঘরে ঢুকিয়া বলিল, বাবু বুঝি সাবিত্রীকে চেনেন? সাবিত্রীর দিকে ফিরিয়া বলিল, মাসির সঙ্গে এতক্ষণ বুঝি তামাশা হচ্ছিল? তাই তো ভালো কথা, আহ্লাদের কথা, আগে বললেই তো চুকে যেত। আহার আনতে সতীশ আরও একবার শয্যায় আসিয়া বসিল। সাবিত্রী ডিবা ভরিয়া পান আনিয়া দিল এবং বাঁধা হুঁকায় তামাক সাজিয়া আনিয়া সতীশের হাতে দিয়া পায়ের কাছে মাটিতে বসিয়া পড়িয়া হঠাৎ একটুখানি হাসিয়া মুখ নিচু করিল। সতীশের মুখের মধ্যে ঝড় বহিতে লাগিল, সর্বদেহে কাঁটা দিয়া যেন শীত করিয়া উঠিল। ক্ষণকালের নিমিত্ত তাহার হুঁকা টানিবার শক্তিটুকু পর্যন্ত রহিল না। মিনিট দুই এইভাবে নীরবে কাটিবার পরে সাবিত্রী সহসা মুখ তুলিয়া বলিল, রাত হল, বাসায় যাবে না? সতীশ শুষ্ক গলায় বলিল, না গেলে থাকবো কোথায়? এইখানেই থাকবে। না যেতে পারো তো কাজ নেই, মাসি এখনো জেগে আছে, আমি তার বিছানাতেই শুতে পারব। বলিয়া সাবিত্রী সতীশের মুখের দিকে চাহিয়া রহিল। এক মুহূর্তের জন্য সতীশ নির্বাক হইয়া রহিল, কিন্তু পরক্ষণেই প্রবল চেষ্টায় নিজেকে সংবরণ করিয়া লইয়া
একেবারে দাঁড়াইয়া উঠিয়া বলিল, না, চললাম। আচ্ছা, আর একটু বসো। বলিয়া সাবিত্রী উঠিয়া গিয়া সতীশের জুতো জোড়াটা বাহির হইতে তুলিয়া আনিল এবং আঁচল দিয়া পা মুছাইয়া দিয়া জুতার ফিতা বাঁধিয়া দিতে দিতে আস্তে আস্তে কহিল, বাসার লোক যদি জানতে পারে? কেমন করে জানবে? আমি যদি বলে দিই। কি বলবে তুমি? বলবার তো কিছুই নেই। সাবিত্রী আবার একটু হাসিয়া বলিল, কিছুই নেই? সত্যি বলছ? সতীশ চুপ করিয়া রহিল। সাবিত্রী মৃদু কণ্ঠে কহিল, বলবার কথা না থাকলে কি জানি, আজ তোমাকে আমি ছেড়ে দিতে পারতুম কিনা। বলিয়া হঠাৎ চুপ করিয়া গেল, কিন্তু পরক্ষণেই প্রবল বেগে মাথা নাড়িয়া বলিয়া উঠিল, না, তুমি বাসায় যাও, কিন্তু এই দুষ্টু বুদ্ধি যদি না ছাড়ো তো একদিন সমস্ত প্রকাশ করে দেব, তা বলে দিচ্ছি। এ কি রহস্য? ইহার ভিতরের কথাটা ঠিক ধরিতে না পারিয়া সতীশ ক্ষণকাল স্তব্ধ হইয়া দাঁড়াইয়া থাকিয়া বলিল, বললেই বা, বাসার লোক তো আমার গার্জেন নয়। সাবিত্রী কহিল, নয় জানি, কিন্তু মাসি আমার সে ভারও অনায়াসে নিতে পারবে। আর জীবকে ঠেকিয়ে রাখবে কি দিয়ে? মোক্ষদার ইঙ্গিতে সতীশ মনে মনে ভয় পাইলেও মুখে বলিল, টাকা দিয়ে। সাবিত্রী বলিল, তাতে শুধু টাকার অপব্যয় হবে, কাজ হবে না। তাছাড়া মাসিকেই না হয় টাকায় বশ করবে, কিন্তু আমাকে বশ করবে কি দিয়ে? সতীশ ফস করিয়া বলিয়া ফেলিল, ভালোবাসা দিয়ে। সাবিত্রীর ওষ্ঠ প্রান্তে কঠিন চাপা হাসির আভাস দেখা দিল। কহিল, এ নিয়ে 4 বার হল। অর্থাৎ? অর্থাৎ ইতিপূর্বে আরও 3 জন এই জিনিসটি দিতে চেয়েছিলেন, তুমি নাওনি। না, জঞ্জাল জড়ো করে রাখবার মতো জায়গা নেই আমার। সতীশ স্থির হইয়া বসিয়া রহিল। সাবিত্রীর বিদ্রূপের হাসি এবং কণ্ঠস্বর কিছুই তাহার লক্ষ্য এড়ায় নাই, তাই তাহার দুপুরবেলার কথাগুলো মনে পড়িয়া গেল এবং পড়া মাত্রই প্রেমের নদীতে জোয়ার শেষ হইয়া ভাটার টান ধরিল। সাবিত্রীর কথাগুলোকে সে তামাশা বলিয়া ভুল করিল না। হঠাৎ অত্যন্ত কঠিন হইয়া বলিয়া উঠিল, তারা নির্বোধ। তাদের এমন বস্তু দেওয়ার প্রস্তাব করা উচিত ছিল যা বাক্সে তুলে রাখতে কারো জঞ্জাল বলে মনে হয় না। আমিও নির্বোধ কম নই, কেননা আমিও ভুলেছিলুম এই বস্তুটা তোমাদের কত অবহেলার সামগ্রী। এতটা বয়সে এত বড় ভুল হওয়া আমার উচিত ছিল না। আচ্ছা, চললাম। কথাটা সাবিত্রীকে শুলের মতো বিধিল। তোমাদের বলিয়া সতীশ যে তাহাকে কাহাদের সহিত অভিন্ন করিয়া দেখিল, সাবিত্রী তাহা বুঝিতে বাকি রহিল না, কিন্তু পরিহাস কলহে পরিণত হইয়া হাতাহাতির উপক্রম হইতেছে দেখিয়া সে চুপ করিয়া গেল। সতীশ কিন্তু থামিতে পারিল না, বলিল, শিকারী বড়শিতে মাছ গেঁথে খেলিয়ে যেমন আরো আমোদ করে, এতদিন আমাকে দিয়ে বোধ করি তুমি সেই তামাশাই করেছিলে, তাই না? সাবিত্রী আর সহিতে পারিল না, তড়িৎ বেগে উঠিয়া দাঁড়াইয়া বলিল, বড়শিতে গেঁথে তোমাকে টেনেই তোলা যায়, খেলিয়ে তোলবার মতো বড় মাছ তুমি নও। সতীশ নির্মমভাবে বিদ্রূপ করিয়া বলিল, নই আমি। সাবিত্রী কহিল, না, নও তুমি। তাহার ওষ্ঠাধর কুঞ্চিত হইয়া উঠিল। সতীশের মুখের প্রতি তীব্র দৃষ্টিপাত করিয়া বলিতে লাগিল, অসচ্চরিত্র। আমার মতো একটা স্ত্রীলোককে ভালোবেসে ভালোবাসার বড়াই করতে তোমার লজ্জা করে না? চাও তুমি আমার ঘরে দাঁড়িয়ে আমাকে মিথ্যা অপমান করো না। এই অপমানে সতীশ আরও নির্দয় হইয়া উঠিল। এবার অমার্জনীয় কুৎসিত বিদ্রূপ করিয়া বলিল, আমি অসচ্চরিত্র? কিন্তু সে যাই হোক সাবিত্রী, তোমার নামটা কিন্তু তোমার বাপ মা সার্থক দিয়েছিলেন।
সাবিত্রী সরিয়া গিয়া চৌকার ধরিয়া ক্ষণকাল স্থির হইয়া দাঁড়াইয়া শুধু বলিল, যাও। তাহার মুখ ফ্যাকাশে বিবর্ণ হইয়া গিয়াছিল। সতীশ অপমান ও ক্রোধের অসহ্য জ্বালায় সেদিকে ভূক্ষেপ মাত্র না করিয়া বলিল, কিন্তু যাবার আগে আরো একবার আঁচল দিয়ে পা মুছিয়ে দেবে না? কিংবা আর কোনো খেলা, আর কিছু? হঠাৎ দুজনের চোখাচোখি হইল। সাবিত্রী এক পা কাছে সরিয়া আসিয়া বলিল, তুমি কসাইয়ের চেয়েও নিষ্ঠুর। তুমি যাও, তুমি যাও, তোমার পায়ে পড়ি, তুমি যাও। আর না যাও তো মাথা করে মরব। তুমি যাও। তাহার কণ্ঠস্বরের উত্তরোত্তর এবং অস্বাভাবিক তীব্রতায় অকস্মাৎ সতীশ ভীত হইয়া উঠিল এবং আরও একটি কথাও না বলিয়া বাহির হইয়া গেল। কিন্তু অন্ধকার বারান্দার শেষ পর্যন্ত আসিয়া তাহাকে থামিতে হইল। কোন দিকে সিঁড়ি, কোন দিকে পথ, অন্ধকারে কিছুই দেখা যায় না। পকেটে হাত দিয়া দেখিল দেশলাই নাই। এই নিরুপায় অবস্থায় সংকটের মাঝখানে মিনিট পাঁচেক চুপ করিয়া দাঁড়াইয়া থাকিয়া আবার তাহাকে সাবিত্রীর ঘরের দিকে ফিরিয়া আসিতে হইল। বাহির হইতে দেখিল সাবিত্রী মেঝের উপর উপর হইয়া পড়িয়া আছে। আস্তে আস্তে ডাকিল, সাবিত্রী। সাবিত্রী সাড়া দিল না। পুনর্বার ডাকিয়াও সাড়া না পাইয়া সতীশ ঘরের মধ্যে আসিয়া সাবিত্রীর মাথায় হাত দিল। ঝুঁকিয়া পড়িয়া দেখিল চক্ষু মুদ্রিত এবং মুখের মধ্যে আঙ্গুল দিয়া বুঝিল সাবিত্রী মূর্ছিত হইয়া গেছে। মুহূর্তের জন্য তাহার মনের মধ্যে একটা ভয় ও সংকোচের উদয় হইল বটে, কিন্তু পরক্ষণেই সাবিত্রীর অচেতন দেহটা তুলিয়া লইয়া শয্যায় শইয়া দিল এবং চাদরের এক অংশ কলসির জলে ভিজাইয়া লইয়া মুখের উপর চোখের উপর ছিটাইয়া দিয়া একখানা হাত পাখা লইয়া বাতাস করিতে লাগিল। মিনিট 2-3 পরেই সাবিত্রী চোখ মেলিয়া মাথার উপর কাপড় টানিয়া দিয়া পাশ ফিরিয়া শুইয়া বলিল, তুমি যাওনি? সতীশ চুপ করিয়া বাতাস করিতে লাগিল। সাবিত্রী বিছানা হইতে উঠিয়া প্রদীপ হাতে লইয়া বাহিরে আসিয়া দাঁড়াইল। বলিল, চলো, তোমাকে দোর খুলে দিয়ে আসি। তারপরে নিঃশব্দে পথ দেখাইয়া নিচে নামিয়া আসিল এবং দ্বার খুলিয়া দিয়া সরিয়া দাঁড়াইল। মূর্ছিত সাবিত্রীকে শয্যায় শুয়াইতে সেই যে মুহূর্তের জন্য তাহার অচেতন দেহখানি তাহাকে বুকে তুলিয়া লইতে হইয়াছিল, সেই অবধি সতীশ কিরকম যেন অন্যমনস্ক হইয়াছিল। এখন দরজার বাহিরে আসিতেই তাহার চমক ভাঙিয়া গেল এবং কি একটা কথা বলিবার জন্য মুখ তুলিতেই সাবিত্রী বলিয়া উঠিল, না, আর একটাও কথা নয়। তোমার দেহটাকে তো তুমি পূর্বেই নষ্ট করেছ, কিন্তু সে না হয় একদিন পুড়েও ছাই হতে পারবে, কিন্তু একটা অস্পর্শ কুলোটাকে ভালোবেসে ভগবানের দেয়া এই মনটার গালে আর কালি মাখিও না। হয় তুমি কালিও বাসা ছেড়ে চলে যাও, না হয় আমি আর ওখানে যাব না। বলিয়াই সাবিত্রী উত্তরের জন্য প্রতীক্ষা মাত্র না করিয়া সশব্দে দরজা বন্ধ করিয়া দিল। সতীশ হতবুদ্ধি হইয়া গিয়াছিল। কেন যে সাবিত্রী অবিশ্রাম আকর্ষণ করে, কেনই বা কাছে আসিলে এমন নিষ্ঠুর আঘাত করিয়া দূরে সরাইয়া দেয়, সেদিন সারা রাত্রি ধরিয়া ভাবিয়াও ইহার একটা অস্পষ্ট কারণও খুঁজিয়া পাইল না। গত রাত্রির এক একটা কথা এখনো পর্যন্ত তাহার হাড়ের মধ্যে ঝনঝন করিয়া বাজিতেছিল। তাই সে প্রত্যুষেই বাহির হইয়া গেল এবং একটা বাসা ঠিক করিয়া আসিয়া মুটে ডাকিয়া জিনিসপত্র বোঝাই দিতে লাগিল। ব্যাপার দেখিয়া বাসার সকলেই আশ্চর্য হইল। বেশি হইল বেহারি। সে কাছে আসিয়া আস্তে আস্তে জিজ্ঞাসা করিল, বাবু কি তবে বাড়ি যাচ্ছেন? সতীশ তাহার হাতে গোটা 5 টাকা গুজিয়া দিয়া বলিল, না বেহারি, বাড়ি নয়, স্কুলের কাছেই একটা বাসা পেয়েছি, তাই যাচ্ছি। বেহারি ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল, কিন্তু সে তো এখনো আসেনি বাবু।
সতীশ মুখ না তুলিয়াই কহিল, আসেনি। আচ্ছা, তুই বিছানাগুলো আমার বেঁধে দে, আমি ততক্ষণ রাখালবাবুর ঘর থেকে একবার আসি। বলিয়াই বাসার দেনা পাওনা মিটাইয়া দিতে রাখালবাবুর ঘরে চলিয়া গেল। সে ঘরে অনেকেই উপস্থিত ছিলেন। বোধ করি এই আলোচনাই চলিতেছিল, কারণ তাহাকে দেখিয়া সকলেই নিস্তব্ধ হইয়া গেল। রাখাল একটুখানি হাসির চেষ্টা করিয়া বলিলেন, সতীশবাবু এমন হঠাৎ যে। সতীশ হাতের টাকাগুলো টেবিলের একধারে রাখিয়া দিয়া বলিল, হঠাৎ একদিন এসেও ছিলাম, হঠাৎ একদিন চলেও যাচ্ছি। এই টাকাগুলোতেই বোধহয় হবে। যদি না হয় হিসেব করে গেলে আমাকে জানাবেন, বাকি টাকা পাঠিয়ে দেব। রাখাল বলিলেন, জানাবো কোথায়? আমার স্কুলের ঠিকানায় একখানা কার্ড লিখে ফেলে দেবেন। বলিয়া সতীশ আর কোনো সওয়াল জবাবের অপেক্ষা না করিয়া বাহির হইয়া গেল। ঘরের ভিতর হইতে একটা চাপা হাসির শব্দ সতীশের কানে আসিয়া পৌঁছিল। বেহারি অদূরে দাঁড়াইয়াছিল। ঘরে ঢুকিয়া হাতে ছোট পুটলিটি কপাটের আড়ালে নামাইয়া রাখিয়া রাখালকে উদ্দেশ্য করিয়া বলিল, বাবু, আমার 17 দিনের মাইনেটা হিসাব করে দিন, আমাকে এখনই বাবুর সঙ্গে যেতে হবে। রাখাল বিস্মিত ও ক্রুদ্ধ হইয়া বলিলেন, তুই যাবি? তাহলে এখানে কাজ করবে কে? যাব বললেই তো যাওয়া হয় না। বেহারি কহিল, কেন হবে না বাবু? আমাকে যে যেতেই হবে। রাখাল আগুনের মতো জ্বলিয়া উঠিয়া বলিলেন, হবে বললেই হবে, রীতিমতো নোটিশ দেয়া চাই, জানিস? বেহারি কহিল, সে তখন একদিন সময় মতো এসে দিয়ে যাব, এখন মাইনেটা দিন, আমাকে জিনিসপত্র গুছিয়ে নিতে হবে। রাখাল আর কোনো জবাব না দিয়া ঝড়ের বেগে বাহির হইয়া সতীশের ঘরে ঢুকিয়াই বলিয়া উঠিল, সতীশবাবু, এগুলো কি কাজ? সতীশ বিছানা বাঁধিতেছিল। মুখ তুলিয়া জিজ্ঞাসা করিল, কোনগুলো? রাখাল উদ্যতভাবে কহিল, ঝি আসেনি, সে তো আগেই গেছে দেখছি। আবার বেহারিকেও নিতে চান কেন? দোষ করলেন আপনি, শাস্তি ভোগ করব কি আমরা? সতীশ বিস্মিত হইয়া বলিল, আপনার কথা তো বুঝলাম না। রাখাল গলার সুর চড়াইয়া দিয়া বলিলেন, বুঝবেন কেন? না বোঝাই যে সুবিধে। নিজে না গেলে আপনাকে তো বার করতেই হতো, কিন্তু সে যা হোক, একটা সহজ ভদ্রতার জ্ঞানও কি মানুষের থাকতে নেই? সতীশের 2 চোখ জ্বলিয়া উঠিল। কাছে সরিয়া আসিয়া বলিল, আপনি এ সমস্ত কি বলছেন? ঈর্ষার বহ্নি রাখালকে দগ্ধ করিতেছিল। বলিলেন, বলছি ঠিক, আপনিও বুঝেছেন ঠিক। সতীশবাবু, কোনো কথাই আমাদের অজানা নেই। আচ্ছা, যান আপনি। কি কালসাপকেই ঘরে আনা হয়েছিল, এমন বাসাটা লণ্ডভণ্ড করে দিলে। সতীশ রাখালের একটা হাত চাপিয়া বলিল, কি বলছেন রাখালবাবু? রাখাল জোর করিয়া হাত ছাড়াইয়া লইয়া গর্জিয়া উঠিলেন, যান যান, নাকা সাজবেন না, যান আপনি, দূর হন। বেহারি ঘরে ঢুকিয়া বলিল, সতীশবাবু, যেতে দেন ওকে। কোথায় ওর দরদ, কোথায় ওর জ্বালা, সে একদিন আপনাকে আমি বলবো। আমি সমস্ত জানি। আসুন, আমরা জিনিসপত্র গুছিয়ে নিই। রাখাল পদশব্দে বাড়ি কাঁপাইয়া বাহির হইয়া গেল। সতীশ চৌকির উপর বসিয়া পড়িয়া কহিল, এসব কি বেহারি? বেহারি বলিল, আমি আপনার সঙ্গে যাব বাবু, এখানে থাকতে পারব না। সতীশ আশ্চর্য হইয়া বলিল, আমার সঙ্গে? এখানে কাজ করবে কে? বেহারি অবিচলিত দৃঢ়তার সহিত বলিল, যার ইচ্ছে করুক, আমি সঙ্গে যাবই। একজন চাকর না থাকলে তো আপনার চলবে না বাবু। এতক্ষণে ব্যাপারটা বুঝিতে পারিয়া সতীশ ক্ষণকাল চুপ করিয়া থাকিয়া বলিল, এ কথা আগে বললেই তো পারতিস বেহারি। বেহারি জবাব দিল না। নিঃশব্দে জিনিসপত্র গুছাইয়া লইয়া মুটের মাথায় তুলিয়া দিতে লাগিল। সে যে যাইবেই তাহাতে আর সন্দেহ রহিল না। নতুন বাসায় আসিয়া সতীশ ভাবিতেছিল,
সে এমন হইয়া গেল কি রূপে যে সে তাহাকে শুধু যে অপমান করিতেই সাহস করে তাহাই নয়, অপমান করিয়া সৎছন্দে পরিত্রাণ পায় কেন? তাহার অসাধারণ দৈহিক শক্তি এক তিলও কমে নাই, অথচ কেন সে মুখ তুলিয়া জোর করিয়া কথা কহিতে পারে না? কেন সে নত মুখে সমস্তই সহ্য করে? নিজের মনের এই শোচনীয় দুর্বলতা আজ তাহাকে অত্যন্ত বাজিল, এবং তদপেক্ষা বাজিল এই দুঃখটা যে প্রতিকার করিবার সাধ্যও যেন তাহার হাতছাড়া হইয়া গেছে। রাখালের ক্রুদ্ধ ভাষা যে সে রাত্রিরও ঘটনার ইঙ্গিত করিয়াছে তাহাতেই সন্দেহ মাত্র নাই। ইহাই মনে করিয়া সতীশ লজ্জায় মাটির সহিত মিশিয়া যাইতে লাগিল। বিপিনের লোক তাহাকে কেমন করিয়া কিভাবে ধরিয়াছিল, অন্ধকার ঘরের মধ্যে কেমন করিয়া সে ভয়ে মরার মতো পড়িয়াছিল, বুদ্ধিমান তাহারা কেমন করিয়া সমস্ত চালাকিটা বুঝিতে পারিয়া আচ্ছাদনের ভিতর হইতে টানিয়া লইয়া গিয়াছিল, ইত্যাদি চিত্রগ্রাহী দুর্লভ বিবরণ সত্যে মিথ্যায় অলঙ্কারে আড়ম্বরে জড়াইয়া বর্ণিত হইবার সময়টা উপস্থিত সকলে কিরূপ উৎকট আনন্দ, আগ্রহ ও উচ্চ হাস্যের সহিত উপভোগ করিয়াছে, তাহার আগাগোড়া চেহারাটা কল্পনায় এতই মর্মান্তিক ও বিভৎস হইয়া দেখা দিল যে একাকী ঘরের মধ্যেও সতীশের সমস্ত মুখ বেদনায় বিবর্ণ হইয়া উঠিল। আবার ইহাদেরই সম্মুখে রাখাল তাহাকে অপমান করিয়া বিদায় করিয়াছে, সে একটি কথাও বলিতে পারে নাই। এ কথা সাবিত্রী শুনিয়া কি মনে করিবে? কিন্তু কোনো কথাই সে বলিবে না, স্তব্ধ হইয়া সমস্ত লাঞ্ছনা সহ্য করিবে, একটা জবাবও দিবে না। তাহার আত্মসম্মান বোধ যে কত বৃহৎ ইহাও যেমন সে নিঃসংশয়ে বুঝিয়াছিল, তাহার ব্যথিত মুখের চেহারাটাও সে কল্পনায় আজ সুস্পষ্ট দেখিতে লাগিল। সতীশ মনে মনে বলিল বটে, আমার নিজের নির্বুদ্ধিতায় যে অনাসৃষ্টি ঘটিয়াছে, অসহায়া সাবিত্রীকে তাহার মধ্যে ফেলিয়া আসা উচিত হয় নাই। প্রায় 10টা বাজে। বেহারি আস্তে আস্তে মুখ বাড়াইয়া বলিল, বাবু, আলোটা নিবিয়ে দেব কি? সতীশ কহিল, দে, কিন্তু তুই শুবি কোথায় বেহারি? আমি এইখানেই আছি বাবু, আমার মাদুরটা দোরগোড়াতেই পেতেছি। সতীশ জিজ্ঞাসা করিল, আচ্ছা, এই বাসায় কি চাকরদের শোবার ঘর নেই? বেহারি বলিল, নিচে একটা খালি ঘর আছে, কিন্তু আপনার যদি কিছু দরকার হয় তাই এখানেই থাকব। সতীশ ব্যস্ত হইয়া বলিয়া উঠিল, সে কি রে, তুই শুতে যা, বুড়ো মানুষ, হিমে থাকিস নে। হিম কোথায় বাবু? বলিয়া সেইখানেই বেহারি গায়ের কাপড়টা মুড়ি দিয়া শুইয়া পড়িল। কিছুক্ষণ চুপ করিয়া থাকিয়া সতীশ জিজ্ঞাসা করিল, রাত কত হল রে? বেশি হয়নি বাবু, বোধ করি 10টা বেজেছে। সতীশ আবার মৌন হইয়া রহিল। কতক্ষণ পরে মৃদু কণ্ঠে জিজ্ঞাসা করিল, আচ্ছা, তুই সাবিত্রীদের ঘর চিনিস না বেহারি? বেহারি উঠিয়া বসিয়া বলিল, চিনি বই কি বাবু, কতদিন তাকে পৌঁছে দিয়েছি। সতীশ আর কিছু বলিতে পারিল না, কিন্তু বেহারি বলিল, একবার গিয়ে দেখে আসব কি? এবারে সতীশ ব্যস্ত হইয়া উঠিল, না না, তুই যাবি কোথায়? সে যে অনেক দূর। দূর কিছুই নয় বাবু। সতীশ ভাবিতে লাগিল, কথা কহিল না। বেহারি আস্তে আস্তে বলিল, বাবু, যদি ঘণ্টাখানেকের ছুটি দেন তো দেখে আসি। সকালবেলা আসেনি, বোধহয় অসুখ বিসুখ হয়ে থাকবে। তথাপি সতীশ কথা কহিল না। বেহারি মনে মনে অস্থির হইয়া উঠিল। আজ সমস্ত দিন ধরিয়া সে অভ্যাস মতো কথা বলিতে পায় নাই, উপরন্তু বলিবার বিষয় ইতিমধ্যে এত বেশি সঞ্চয় হইয়া উঠিয়াছে, তাই আরও একবার বলিল, নতুন জায়গায় ঘুম আসছে না বাবু? আর একবার তামাক সেজে দেব কি? সতীশ অন্যমনস্ক হইয়া পড়িয়াছিল, সাড়া দিল না। তবুও বেহারি কিছুক্ষণ উদ্গ্রীব হইয়া অপেক্ষা করিয়া রহিল। শেষে হতাশ হইয়া গায়ে কাপড়টা আরও একবার টানিয়া
সেইখানেই অবিলম্বে ঘুমাইয়া পড়িল। পরদিন ঠিক সময়ে সতীশ স্কুলে চলিয়া গেল। মধ্যাহ্নে বিহারী হাতের কাজকর্ম সারিয়া লইয়া সদ্য নিযুক্ত পাড়ে ঠাকুরের উপর বাসার খবরদারির ভার দিয়া বাহির হইয়া পড়িল এবং 17 দিনের মাহিনা আদায়ের অছিলায় পুরাতন বাসায় আসিয়া উপস্থিত হইল। অথচ তাহার এ ভয় ছিল পাছে রাখালবাবু কোনো গতিকে অফিসে না গিয়া থাকেন। তাই ঘরে ঢুকিয়াই নূতন ভৃত্যটার নিকটে সংবাদ জানিয়া লইয়া নির্ভয়ে রান্নাঘরের সম্মুখে আসিয়া গলা বড় করিয়া ডাক দিল, ঠাকুরমশাই, প্রাতঃপ্রণাম হয়। ঠাকুরমশাই গাঁজা খাইয়া দেয়ালে ঠেস দিয়া চোখ বুজিয়া ধ্যান করিতেছিলেন। চমকাইয়া উঠিয়া বলিলেন, কল্যাণ হোক। তারপর মাথা সোজা করিয়া চোখ চাহিয়া বলিলেন, ওকে বিহারী, আয় বস। বিহারী কাছে আসিয়া পদধূলি লইয়া বসিল। চক্রবর্তী গামছার খুঁট খুলিয়া খানিকটা গাঁজা বাহির করিয়া বিহারীর হাতে দিয়া বলিলেন, ও বাসায় তাহলে রাঁধছে কে? বিহারী উঠিয়া গিয়া হাতের তেলোয় ফোঁটা কয়েক জল লইয়া ফিরিয়া আসিয়া বলিল, একটা খোট্টা বামুন, একেবারে জানোয়ার। চক্রবর্তী খুশি হইয়া মাথা নাড়িয়া বললেন, ভগবান ওদের লেজ দিতে ভুলে গেছেন, তাই যা। তারপরে বাসার নতুন হিন্দুস্তানি চাকরটাকে উদ্দেশ্য করিয়া বলিলেন, আমাদের এখানে কালই এক বেটা ভূতকে ধরে আনা হয়েছে, তা সে বিদ্যে ওর। তার সাক্ষী দেখ না বেহারি। আজ সকালে এক কোলকে বার করে দিয়ে বললুম, কি তৈরি কর দেখি বাপু। মনে করলুম বিদ্যেটা একবার দেখি না। তা বললে বিশ্বাস করবি নে বেহারি, বেটা জিনিসটাকে মাটি করে ফেললে। তা তোদের ওখানে কষ্ট হবে না? সাবিত্রী আমার চালাক মেয়ে, দুদিনেই শিখিয়ে পড়িয়ে তালিম করে নেবে। তাহার নিজের পণের আনা বিদ্যাও যে ওই গুরুর কাছেই শেখা, সে কথাটা চাপিয়া দিয়া তাড়াতাড়ি বলিলেন, কিন্তু তাও বলি বিহারী, হাঁড়ি ধরলেই হয় না। বাবু ভাইদের খুশি করা, তাদের পাতে রান্না তুলে দেয়া বড় সামান্য বিদ্যে নয়। বামনায়ের জোর চাই, ও খোট্টা মোট্টার কর্মই নয়। কিন্তু আমার এখানে কাজ করার পোষাবে না, সে তোকে আগে থেকেই বলে রাখল। তুই বলিস দেখি আমার নাম করে সাবিত্রীকে, সে তখনই বলবে, যাও বেহারি, চক্রবর্তীকে ডেকে আনো, না হয় 2 টাকা মাইনে বেশি নেবে। সতীশবাবু কিন্তু কখনো না বলবেন না, তার মেজাজ জানি তো, বিশেষ ব্রাহ্মণস্য ব্রাহ্মণ গতিং। আমি 2 টাকা বেশি পেলে সে কিছু আর অপ্রাত্যে পড়বে না। বলিয়া চক্রবর্তী নিজেই হাসিতে লাগিলেন। বিহারী অবাক হইয়া রহিল। ক্ষণকাল পরে বলিল, ঠাকুরমশাই, সাবিত্রী তো ওখানে নেই। চক্রবর্তী অবিশ্বাসের হাসি হাসিয়া বলিলেন, আচ্ছা নেই নেই, তুই আমার নাম করে বলিস, তারপরে যা হয় আমি দেখে নেব। বিহারী মুখ অত্যন্ত গম্ভীর করিয়া বাঁ হাতের পদার্থটা ডান হাতে লইয়া কহিল, ছুঁয়ে দিব্যি করে বলছি দেবতা, সে ওখানে যায়নি। চক্রবর্তী এত বড় শপথের পর আর সন্দেহ করিতে পারিলেন না। রীতিমতো আশ্চর্য হইয়া বলিলেন, তুই বলিস কি বিহারী, সে তো এখানেও আসেনি। তবে 24 ঘন্টা রাখালবাবু সতীশবাবু বেচারাকে যে, আচ্ছা তুই যা একবার তাকে দেখে আয়, তারপরে আমি আছি আর রাখালবাবু আছেন, আমাকে সে বামুন পাসনি বিহারী। তাহার ব্রাহ্মণত্বে বিহারীর অগাধ শ্রদ্ধা ছিল। সে কলিকাটি চক্রবর্তীর হাতে তুলিয়া দিয়া প্রশ্ন করিল, আচ্ছা সতীশবাবুই বা গেলেন কেন? তিনি বলেন স্কুল দূর পরে, এটা কিন্তু কাজের কথাই নয়। সাবিত্রীদের বাটির সদর দরজা খোলা ছিল। বিহারী নিঃশব্দে প্রবেশ করিল। প্রায় সকল ঘরেরই কপাট বন্ধ, ভাড়াটেরা দিবা নিদ্রা দিতেছে। বিহারী ধীরে ধীরে সাবিত্রীর ঘরের সম্মুখে আসিয়া বজ্রাহতের মতো স্তব্ধ হইয়া দাঁড়াইয়া পড়িল। একটা কবাট বন্ধ ছিল।
তাহার আড়ালে সাবিত্রী মাটির উপর চুপ করিয়া বসিয়া আছে এবং অদূরে তক্তাপোষের উপর বিছানায় বিপিন মদ খাইয়া মাতাল হইয়া ঘুমাইতেছে। পদশব্দে চকিত হইয়া সাবিত্রী মুখ বাড়াইয়া অকস্মাৎ বেহারীকে দেখিয়া এক মুহূর্তে যেন বিপন্ন হইয়া গেল, কিন্তু পরক্ষণেই আত্মসংবরণ করিয়া বেহারী আসিয়া জোর করিয়া হাসিয়া বলিল, এসো বেহারী, বসো। তাহাকে সঙ্গে করিয়া আনিয়া রান্নাঘরের বারান্দায় মাদুর পাতিয়া দিল এবং অত্যন্ত সমাদর করিয়া বসাইয়া নিজে অনতি দূরে মেঝের উপর বসিয়া পড়িয়া জিজ্ঞাসা করিল, খবর সব ভালো বেহারী? বেহারী মাথা নাড়িয়া জানাইল, ভালো। তারপর সাবিত্রীর মুখে আর কথা জোগাইল না, উভয়েই চুপ করিয়া বসিয়া রহিল। কিছুক্ষণ পরে বেহারী হঠাৎ উঠিবার উপক্রম করিয়া বলিল, চললুম, আমার আবার অনেক কাজ। সাবিত্রী শুষ্ক মুখে জিজ্ঞাসা করিল, এখনই যাবে? একটু বসো না। বেহারী উঠিয়া পড়িয়া বলিল, না, চললুম। সাবিত্রী সঙ্গে সঙ্গে সদর দরজা পর্যন্ত আসিয়া আস্তে আস্তে বলিল, হ্যাঁ বিহারী, বাবুরা খুব রাগ করেছেন। বেহারী চলিতে চলিতে বলিল, আমি জানি নে তো, আমরা ওখানে আর নেই। সাবিত্রী ব্যগ্র হইয়া প্রশ্ন করিল, নেই? বাসা ভেঙে গেছে নাকি? বেহারী বলিল, না, ভাঙেনি, শুধু সতীশবাবু আর আমি চলে গেছি। কেন তোমরা গেলে বেহারী? সে অনেক কথা বলিয়া পুনর্বার বেহারী চলিবার উদ্যোগ করিতেই সাবিত্রী দুই হাত দিয়া তাহার হাতখান ধরিয়া ফেলিয়া অনুনয়ের স্বরে বলিল, আর একটিবার তোমাকে উঠে গিয়ে বসতে হবে বেহারী। বেহারী অটলভাবে মাথা নাড়িয়া বলিল, না, আমার সময় নেই। তবে কাল একটিবার আসবে বলো। বেহারী তেমনি দৃঢ় কণ্ঠে বলিল, না, আমার সময় হবে না। পলক মাত্র সাবিত্রী তাহার মুখের পানে তীক্ষ্ণ দৃষ্টিপাত করিয়া হাত ছাড়িয়া দিল। অভিমানে সমস্ত বক্ষ পূর্ণ করিয়া শান্তভাবে বলিল, আচ্ছা, তবে যাও, এই কথা তাকে বলে গো। কথাটা বেহারীকে আঘাত করিল। সে মুখ তুলিয়া বলিল, তিনি তো তোমার কথা জানতে চাননি। চাননি? না। সাবিত্রী স্থির হইয়া প্রতিঘাত সহ্য করিয়া লইয়া শুষ্ক স্বরে বলিল, কোনোদিন জানতে চাইলে বলবে বোধ হয়। বেহারী বলিল, না, আমি মেয়ে মানুষ নই, আমার শরীরে দয়া মায়া আছে। বলিয়াই আর কোনো প্রশ্নের অপেক্ষা মাত্র না করিয়া দ্রুত বেগে ক্ষুদ্র গলি পার হইয়া চলিয়া গেল। সাবিত্রী সেইখানে চৌকাঠের উপর স্তব্ধ হইয়া বসিয়া পড়িল। তাহার অন্তরে বাহিরে আরো একবার আগুন ধরিয়া উঠিল। আজ সকালে এসে বাড়ি ছিল না, কালী দর্শন করিতে কালীঘাটে গিয়াছিল। সেই অবকাশে কোথা হইতে বিপিন জনদুই ইয়ার লইয়া মদ খাইয়া মাতাল হইয়া আসিয়াছে এবং মোক্ষদার হাতে দুখানা নোট দিয়া সাবিত্রীর ঘরে তালা খুলিয়া বিছানায় বসিয়াছে। আরও মদ আনাইয়া বাড়ি শুদ্ধ সকলে মিলিয়া মদ খাইয়া মাতাল হইয়াছে। এসব কোনো কথা সাবিত্রী জানিত না। বেলা 12টার সময় সে বাড়িতে ঢুকিয়া দেখিতে পাইল, এই বাটির ভাড়াটে দুজন প্রবীণা মাতাল হইয়া বকাবকি করিতেছে এবং তাহার মাসি মোক্ষদা সামনের বারান্দায় কাত হইয়া পড়িয়া ভাঙা গলায় নিজের মনের বিদ্যা সুন্দরের গান আবৃত্তি করিতেছে। বাড়িময় মুড়ি, কড়াই ভাজা, হাঁসের ডিমের খোলা, কাঁকড়া চিবানো, চিংড়ি মাছের খোলা ছোড়াছুড়ি যাইতেছে। পা ফেলিবার স্থান নাই। মোক্ষদা সাবিত্রীকে দেখিতে পাইয়াই শিথিল বস্ত্র কোমরে জড়াইতে জড়াইতে উঠিয়া দাঁড়াইয়া একেবারে তাহার গলা জড়াইয়া কান্না জুড়িয়া দিল। মা, এমন সব বাবু যার, তার আবার কষ্ট, তার আবার চাকরি করা, আমি কিন্তু তোর গরিব মাসি সাবিত্রী। মুখে তাহার উগ্র মদের গন্ধ, গালে, কপালে, কাপড়ে, সর্বাঙ্গে হলুদের শুকনো দাগ, নিঃশ্বাসে কাঁচা পেঁয়াজের কুৎসিত তীব্র গন্ধ,
অসহ্য ঘৃণায় সাবিত্রী তাকে সজোরে দূরে ঠেলিয়া দিয়া বলিয়া উঠিল, মাসি, তুমিও মদ খাও? তুমিও মাতাল? ঠেলা খাইয়া মোক্ষদা কান্না বন্ধ করিয়া চোখ রাঙা করিয়া চিৎকার করিয়া উঠিল, মাতাল? আলবাত মাতাল। পাড়ার লোককে জিজ্ঞাসা করগে যা, তারা বলবে মোক্ষদা মাতাল। আমারও একদিন ছিল লো, আমারও একদিন ছিল। আমিও একদিন 24 ঘন্টা মদে ডুবে থাকতুম। তুই আর জানবি কি, কালকের মেয়ে। তাহার তর্জনে গর্জনে কুণ্ঠিত হইয়া সাবিত্রী শান্ত করিবার অভিপ্রায়ে বলিল, কিন্তু তুমি তো খাও না, আজ হঠাৎ খেতে গেলে কেন? মোক্ষদা আরও রাগিয়া উঠিয়া বলিল, হঠাৎ আবার কি? আমরা হঠাৎ খাইয়ে মেয়ে মানুষ নই। জিজ্ঞাসা করগে যা তোর বাবুকে, যে 1 গ্লাস খেয়ে উল্টে পড়ে আছে তাকে। ওরে, আমরা মরি তবু মর্যাদা হারাইনে। আঁচলে 2খানা নোট বেঁধে দিয়েছে, তবে গেলাস ধরেছি বলিয়া আঁচলটা সদর্পে তুলিয়া ধরিয়া বলিল, বললেই ছুটে গিয়ে গিলব, সে মোক্ষদা আমি নই। সাবিত্রী চমকিত হইয়া জিজ্ঞাসা করিল, বাবু এসেছেন নাকি? মোক্ষদা কহিল, না হলে আর এত কাণ্ড করলে কে? কিন্তু তাও বলি, খাও বললেই খাবো কেন? মান ইজ্জত নেই কি? ইতিপূর্বে বারান্দার ওধারে যাহারা আপোষ বচসা করিতেছিল, উচ্চ কণ্ঠস্বরে কলহের আশ্বাস পাইয়া তাহারা কাছে আসিয়া দাঁড়াইল। বিধু বলিল, ওগো, মান ইজ্জত আমাদেরও আছে, ঠিস দেয়া কথা আমরাও বুঝি। তবে নাকি সাবিত্রীর মেয়ের মতো আর বাবু আমাদের হাতে ধরে সাদাসাদি করতে লাগলো, তাই খাওয়া, না হলে। তাহার কথা শেষ না হতেই মোক্ষদা গর্জন করিয়া উঠিল, হলই বা সাবিত্রীর বাবু, হলই বা জামাই, 20 টাকা আঁচলে বেঁধেছি, তবে গেলাস ছুঁয়েছি। কথা শুনিয়া সাবিত্রী লজ্জায় ঘৃণায় মরিয়া যাইতেছিল। বলিয়া উঠিল, থামো মাসি, থামো, চুপ করো। মোক্ষদা বলিল, হ্যাঁ, চুপ করবো কেন? যা বলবো সামনেই বলবো। তল্লাটের লোক জানে, স্পষ্ট বলিয়ে যদি কেউ থাকে তো সে আমি, এই মুকি। এবার বিধুও গলা চড়াইয়া দিয়া বলিল, স্পষ্ট বলতে শুধু তুই জানিস তা নয়, আমরাও জানি। জামাইয়ের কাছে 2খানা নোট দিয়ে মদ খেয়েছিস, 3খানা পেলে না জানি। মোক্ষদা লাফাইয়া উঠিয়া বলিল, যত বড় মুখ নয় তত বড় কথা। সাবিত্রী হাত দিয়া তাহার মুখ চাপিয়া ধরিল এবং জোর করিয়া টানিয়া লইয়া তাহার ঘরের মধ্যে ফেলিয়া শিকল তুলিয়া দিল। তথা হইতে মোক্ষদা অকথ্য অশ্রাব্য ভাষা অবিশ্রাম বর্ষণ করিতে লাগিল। ফিরিয়া আসিয়া সাবিত্রী বিধুর 2 হাত ধরিয়া বলিল, মাসি, আমাকে মাফ করো, সমস্ত দোষ আমার। তাহার নম্র কথায় শান্ত হইয়া বিধু বলিল, তোর কি সাবি? মকিকে চিরকাল জানি ওই রকম, একটু খেলে আর রক্ষে নেই, পায়ে পা তুলে নিয়ে ঝগড়া করবে, ওই তার স্বভাব। যা, তুই নিজের ঘরে যা বলিয়া বিধু সঙ্গিনীর হাত ধরিয়া চলিয়া গেল। সাবিত্রী কাঠের মতো দাঁড়াইয়া রহিল। রোষে ও ক্ষোভে তাহার আত্মঘাতী হইতে ইচ্ছা করিতেছিল। সতীশ যে এত বড় নির্লজ্জ হইতে পারে, প্রকাশ্যে দিনের বেলায় এমন উন্মত্ত আচরণ করিতে পারে, ইহা তো সে স্বপ্নেও ভাবিতে পারিত না। তাই কাল্পনিক নহে, একটা সত্যকার ব্যথা তাহার বুকের মধ্যে বিরাট তরঙ্গের মতো গড়াইয়া বেড়াইতে লাগিল। তাহার মনে হইতে লাগিল যে তাহার প্রিয়তম অকস্মাৎ সে যেন তাহারই চোখের সম্মুখে মরিয়া গেল। তাহাকে যে শুধুমাত্র 2 পূর্বে একটুখানি অপমান করিয়া বিদায় দিতে বাধ্য হইয়াছিল, সে যখন এত সত্বর, এত সহজে তাহার সমস্ত আত্মসম্ভ্রম বিসর্জন দিয়া এমন হীন, এমন কদাকার হইয়া ফিরিয়া আসিল, তখন ভরসা করিবার, বিশ্বাস করিবার তাহার আর কিছুই রহিল না। তাহার 2 চোখ জ্বালা করিতে লাগিল।
কিন্তু এক ফোঁটা জল আসিল না। তাহার সর্বস্ব, তাহার দেবতা, কল্পনার স্বর্গ, তাহার ভ্রষ্ট জীবনের ধ্রুবতারা, তাহার ইহকাল পরকাল সমস্তই যেন এক মুহূর্তে ওই ইতস্তত বিক্ষিপ্ত উচ্ছিষ্ট রাশির মাঝখানে লুটাইয়া পড়িল। এমন সময় নিচে বাড়িওলির গলার শব্দ শোনা গেল। তিনিও আজ বাটি ছিলেন না। আসিয়ায় একজনের নিকটে মোক্ষদা ও বিধুর বিবরণ এবং সেই সঙ্গে আর যাহা কিছুই সমস্তটুকু শুনিয়া ক্রোধ ভরে উপরে উঠিতেছিলেন। হঠাৎ সম্মুখেই রাশিকৃত এই টোকাটা দেখিয়া স্থির হইয়া দাঁড়াইলেন। সম্প্রতি প্রয়াগে মাথা মুড়াইয়া আসিয়া তাহার বাজ বিচারের অন্ত ছিল না। সাবিত্রীকে তদাবস্থা দেখিয়া বলিলেন, সাবি, তোকে তো ভালো মেয়ে বলেই জানতুম, এই সমস্ত কি অনাচ্ছিষ্টি বলতো বাছা? সাবিত্রী সংক্ষেপে কহিল, আমি বাড়ি ছিলুম না। বাড়িওলি কহিলেন, এখন তো আছিস, এখন এগুলো মুক্ত করবে কে? আমি? না বাছা, আমার বাড়িতে এসব অনাচার চলবে না। যে যার ঘরে বসে যা ইচ্ছে করো, আমি বলতে যাব না, কিন্তু বাইরে বসে এসব কাণ্ড হবে না। আমি যে মারিয়ে যাব, ছোঁয়াছুঁয়ি করে জাতজন্ম খোয়াবো, তা পারব না। এই বলিয়া তিনি দেয়াল ঘষিয়া ডিঙাইয়া ডিঙাইয়া কোনো মতে তাহার ওধরের ঘরে চলিয়া গেলেন। সাবিত্রী আর দাঁড়াইয়া রহিল না। সমস্ত জঞ্জাল পরিষ্কার করিয়া সমস্ত স্থানটা ধুইয়া মুছিয়া পুনর্বার স্নান করিয়া আসিল এবং একখানা শুষ্ক বস্ত্রের জন্য ঘরে চলিয়া গেল। ভেতরে গিয়া বিছানার দিকে চাহিয়াই সে ভয়ে বিস্ময়ে চিৎকার করিয়া উঠিল, মাগো, এ যে বিপিনবাবু! মদ্যপ্য গাঢ় নিদ্রায় মগ্ন, জাগিল না। বাহিরের আর কেহ এ শব্দ শুনিতে পাইল না। সাবিত্রী 2 পা পিছাইয়া আসিল। তাহার সর্বাঙ্গ ঝিমঝিম করিতে লাগিল এবং মাথার মধ্যে হঠাৎ মূর্ছার লক্ষণ অনুভব করিয়া দ্বারের আড়ালে কবাটে মাথা রাখিয়া নির্জীবের মতো বসিয়া পড়িল। করুণা প্রিয়ে তোমাকে বোঝাই কি কথা দিয়ে